স্যার আনমিউট করে নেন। সাইফুল স্যার আনমিউট করেন। উপস্থিত আছেন প্রত্যেকেই একটি নির্দিষ্ট স্থানে, কারণ এটা ভার্চুয়াল একটা মিটিং সেমিনার। সভাপতি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক আই.কে. সলিমুল্লাহ খন্দকার, আমাদের সম্মানিত অধ্যক্ষ ঢাকা কলেজের। প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব আইনুল ইসলাম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আলোচক হিসেবে, মুখ্য আলোচক হিসেবে যিনি ছিলেন, তিনি হয়তোবা আমাদের সাথে সংযুক্ত নন, তবু আমি নামটি বলছি, ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ। আলোচক হিসেবে একটি দীর্ঘ পথের কথা যিনি বলেছেন, স্যার অধ্যক্ষ স্যার বলেছেন, তিনি হলেন অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, উপাধ্যক্ষ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে বিষয়টার দিকে যদি আমরা এক নজর দেই, বঙ্গবন্ধু রাষ্ট্র ভাবনা, অর্থাৎ বঙ্গবন্ধু কি ধরনের রাষ্ট্র চেয়েছিলেন এই বাংলাদেশকে কি ধরনের রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছিলেন, তার নানাবিধ কর্মসূচির মাধ্যমে যেই কাজটি দীর্ঘদিন যাবৎ পরিচালিত হচ্ছে, তারই কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রভাবনা যে বিষয়গুলো আমাদের আকৃষ্ট করেন। বিশেষ করে বঙ্গবন্ধু ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার শব্দটি উচ্চারিত হয়েছিল মূলত একটি আলাদা রাষ্ট্র হিসাবে যেন বাংলাদেশ নিজেকে উপনীত করতে পারে। আর মুক্তির শব্দটা উচ্চারণ হয়েছিল আমাদের দেশের মানুষের উপরে নানাবিধ যে সমস্যা, নানাবিধ যে পরিকল্পিত যে পরিকল্পনা, বিরূপ পরিকল্পনা, এই সকল অবস্থার মধ্যে দিয়েই মূলত পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশকে প্রতিপন্ন করত। সেই অবস্থাগুলো থেকে মুক্তি পেয়ে কিভাবে দেশকে ভালো একটা অবস্থানে নেওয়া যায়, সেই মুক্তির কথাই তিনি বলেছিলেন। এই মুক্তির সাথে অনেক কিছু জড়িত, তার মধ্যে অর্থনৈতিক ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি মানুষের উপরে যে অনধিকার চর্চা, সে অনধিকার চর্চা থেকে মানুষকে মুক্ত করার জন্যই বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন। আজকের এই রাত 9টার সেমিনারে, ভার্চুয়াল সেমিনারে যারা উপস্থিতভাবে সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং যারা এই সংযুক্তির মধ্যে আছেন, বিশেষ করে আমাদের দুই স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার, তারা অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করে, অনেকগুলো কাজ করে সারাদিন পরে এই মিটিংয়ে সেমিনারে সংযুক্ত থাকায় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সকলকে। এই অনুষ্ঠানটি যেন সুন্দর, পরিপূর্ণভাবে পরিমার্জিত একটি অনুষ্ঠান হিসাবে প্রতিনিয়ত হয়, সেই প্রত্যাশা রেখে আপনাদের স্বাগত জানিয়ে আমি মুক্তা সাহাকে পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীব। ধন্যবাদ বিভাগীয় প্রধান স্যারকে তার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্যের জন্য। আমরা এখন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের আজকের সেমিনারের মুখ্য আলোচক, প্রবন্ধ উপস্থাপক, আমাদের আজকের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক জনাব আইনুল ইসলাম স্যার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি স্যারকে অনুরোধ করছি তার প্রবন্ধ উপস্থাপনের জন্য। আমাদের প্রবন্ধের বিষয়বস্তু বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা। ধন্যবাদ ডক্টর মুক্তা সাহা।
আমরা ইতিমধ্যেই স্বাগত বক্তব্য শুনেছি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন, আজকে উপস্থিত থাকবার কথা উপস্থিত আছেন অথবা সভাপতিত্ব করছেন অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার, অধ্যক্ষ, ঢাকা কলেজ। আমাদের আজকে আমাদের আলোচক হিসেবে আছেন অধ্যাপক এটিএম মইনুল হোসেন, উপাধ্যক্ষ, ঢাকা কলেজ, এবং মুখ্য আলোচক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ। সবার প্রতি আমি আমার সম্মান প্রদর্শন করছি। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই প্রবন্ধে। কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শুরু করব। যেটি খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে, সেটি হচ্ছে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এট দ্য সেম টাইম বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। সো এটি এমন একটি সময় আমরা দাঁড়িয়ে আছি, আমরা আসলে একটা সাক্ষী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর সাক্ষী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাক্ষী। ঠিক এই সময়টাই দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আগামীকাল বিজয় দিবস। আমি প্রবন্ধের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করছি, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না, যার অবদানে বাংলাদেশ রাষ্ট্রটি জন্ম হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয়, ইমার্জেন্সিটি হয়েছে। সো বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের যে আপামর জনগণ, তাদের কথা স্মরণ করছি, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের প্রবন্ধের বিষয় খুব প্রাসঙ্গিকভাবেই আমাদের উপস্থাপক বলেছেন, এট দ্য সেম টাইম অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরীও উচ্চারণ করেছেন, বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা। বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনাটা আসলে কি ছিল, সেটি নিয়ে এখন গবেষণা হচ্ছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, এবং এটি খুবই প্রয়োজন। কারণ বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উপকার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা। সুতরাং বঙ্গবন্ধুর কি ভাবনা ছিল, বঙ্গবন্ধুর রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র ভাবনা কি ছিল, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটি আমাদের আলোচনার দাবি রাখে। যেমনটি বলছিলেন অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, যে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের যে ঘোষণায় উনি বলেছিলেন, বা 7ই মার্চের যে ভাষণ, ওখানে উনি উচ্চারণ করেছিলেন দুটি শব্দ, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং উনি যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধু মুক্তি বলতে আর্থসামাজিক যে মুক্তি, সেটির কথা বলেছিলেন। একটি শোষণহীন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এমন একটি রাষ্ট্র, পাশাপাশি স্বাধীন রাষ্ট্র। স্বাধীন এই অর্থে উনি বুঝিয়েছেন যে রাজনৈতিকভাবে স্বাধীন। সো মুক্তির এবং স্বাধীন দুটো ভিন্ন অর্থে বঙ্গবন্ধু ব্যবহার করেছিলেন। এতে আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, এটি অত্যন্ত দূরদর্শী ভাবনা ছিল। বঙ্গবন্ধু মানে তাত্ত্বিকভাবে এবং প্রায়োগিকভাবে দুটি জায়গা থেকেই বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠা এবং সেটি স্বপ্ন দেখেছিলেন, যার জন্য অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাবে উনি উচ্চারণ করেছিলেন যে বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়। আমি আমার একটু স্লাইড আছে, আমি সেটা উপস্থাপন করব। আমার স্লাইডটিকে দেখা যাচ্ছে? যদি কেউ একজন কনফার্ম করতেন, জি দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। যে টাইটেলটি আমি খুবই অল্প সময়ের মধ্যেই আমি এই কয়েকটি স্লাইড আমি বানিয়েছি, যাতে করে যারা আলোচনা করবেন তাদের জন্য একটা প্রপার ডিরেকশন থাকে, এবং আমার জন্য একটা ডিরেকশন থাকবে। সো বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা, বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, সেই ভাবনায় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোকে আমি একটু সাবটাইটেলে নিয়ে এসেছি। যে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র নিয়ে যখন চিন্তা করছিলেন, তখন বেসিক্যালি বাঙালি যে জাতিসত্তা, বাঙালি যে জাতিসত্তার যে নির্মাণ, বাঙালিদের যে পরিচয়, সেটি
নির্মাণ করেছিলেন। সেটি অবশ্য একটা প্রক্রিয়াগত ব্যাপার ছিল, দীর্ঘদিন ধরে অথবা হাজার বছর ধরে বাঙালি জাতিসত্তার একটি ইভলভ হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর হাত ধরে এই জাতিসত্তা বা এই পরিচয় আমরা পেয়েছিলাম। বঙ্গবন্ধু যে রাষ্ট্রটির কথা ভেবেছিলেন সেটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধু যে রাষ্ট্রের কথা ভেবেছিলেন সেটি একটি বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে ন্যায় বিচার থাকবে, তেমনি একটি বাংলাদেশ উনি নির্মাণ করতে চেয়েছিলেন। তাই আমি বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, সেখানে বাঙালি জাতির পরিচয় এবং যে রাষ্ট্রটি তৈরি হবে তার চরিত্র হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং যেখানে কোনো বৈষম্য থাকবে না। সো আমি বঙ্গবন্ধু রাষ্ট্র ভাবনাগুলোকে আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি সাবটাইটেলে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের আলোচনায় জাস্ট কয়েকটা বিষয় আমি সিরিয়ালি অবতারণা করব। ডেফিনেটলি আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর কি ভাবনা ছিল রাষ্ট্র নিয়ে। বঙ্গবন্ধু যে সময়টায় দাঁড়িয়ে বাংলাদেশের চিন্তা করেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের যে ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, তার কিছু আগে পরে ইতিহাস আছে, সেগুলো আমি একেবারেই সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে বাংলাদেশের সৃষ্টির সাথে দ্য পার্টিশন অফ বেঙ্গল, যেটা 1905, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমরা অনেক সময় আমরা যখন বাংলাদেশের জন্মটা স্টাডি করি, আমরা বলে থাকি যে বঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ 1971-এ একটি পথ পরিক্রমণ করেছিল এবং এই পথেরই একটি আলটিমেট রেজাল্ট হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় যে জিনিসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ রাষ্ট্র। বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ, যে বিকাশ, যে উন্নয়ন, এটির একটি পরিপূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ। এবং বঙ্গবন্ধু ছিলেন সেই বাঙালি জাতীয়তাবাদের কাণ্ডারী। তিনি বাঙালি জাতীয়তাবাদকে এগিয়ে নিয়েছেন এবং একটি পূর্ণতা দিয়েছেন। বাঙালি জাতীয়তাবাদ হয়তো 1000 বছর আগেই শুরু হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু এটির পূর্ণতা দিয়েছিলেন, যার ফলে আমরা বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করতে পেরেছিলাম বা আমরা বাংলাদেশ রাষ্ট্র পেয়েছিলাম। সুতরাং এটিরও একটি প্রেক্ষাপট আছে, আমি খুবই সংক্ষেপে এই প্রেক্ষাপটটি তুলে ধরার চেষ্টা করব। তারপর যে অংশটি আসবে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা, যেটি আমি অলরেডি বলেছি যে আমি কিভাবে জাতিসত্তার গঠন, জাতি গঠন এবং রাষ্ট্র নির্মাণ, এই তিনটি কাজ বঙ্গবন্ধু করেছিলেন বা বঙ্গবন্ধু যে রাষ্ট্র ভাবনা এর মধ্যে ছিলেন। এবং সবশেষে যেটি আছে যে বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লব, যেখানে বঙ্গবন্ধু একটি আর্থসামাজিক মুক্তি কিংবা বৈষম্যহীন রাষ্ট্রের কথা চিন্তা করেছিলেন কিংবা একটি প্রোগ্রাম প্ল্যান করেছিলেন বাকশালের মধ্য দিয়ে। এবং সবশেষে আমার মনে হয় আজকের বাংলাদেশ কোন পথে আছে সেটি হয়তো আমি খুব সামান্য করে বলবো। এই হচ্ছে আমার আলোচ্য সূচি। আমি আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার এই আলোচনা আমি শেষ করব এবং আপনারা যারা সম্মানিত আলোচক আছেন এবং অন্যান্য যারা শুনছেন, ডেফিনেটলি আপনারা আপনাদের ওপিনিয়ন কিংবা কোনো প্রশ্ন থাকলে আমি হয়তো অ্যাড্রেস করতে পারবো, অথবা আপনারা আপনাদের রিমার্কস বলবেন, দ্যাট উড বি রিয়েলি নাইস। সো প্রথমেই যেটি হচ্ছে যে আমি শুরু করেছিলাম যে বঙ্গ থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সো বঙ্গ হয়েছিল 1905 সালে এবং এটিরও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। বাঙালিরা সবসময় স্বাধীন চেতা, স্বাধীনতার পথ বাঙালিদের খুব পছন্দ। তো আমরা যদি 1757-এ যাই কিংবা আমরা যদি 1858-এ যাই কিংবা তারও আগে যদি আমরা আরো অনেক পিছনে যেতে পারি, যারা সিভিলাইজেশন স্টাডি করে তারা বলেন যে অ্যারাউন্ড 6th সেঞ্চুরি BC-তে গঙ্গারিদাই নামে স্টেট ছিল এখানে, গঙ্গারিদাই সিভিলাইজেশন, যেটির একটি অংশ ছিল পূর্ব বাংলায়, আরেকটি অংশ ছিল পশ্চিম বাংলায়। এই গঙ্গারিদাই আপনারা হয়তো যারা ইতিহাস পড়ান অনেকেই জেনে থাকবেন যে গঙ্গারিদাই হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ছিল এখানে, যেটি গ্রিক যে আলেকজান্ডার দ্য কিং, উনি বঙ্গ বিজয় করতে চেয়েছিলেন, কিন্তু ওনার জেনারেলরা বঙ্গ বিজয় করতে চায়নি, বিকজ এই বঙ্গের যে শাসক যারা ছিলেন তারা এতটাই পরাক্রমশালী ছিল, এতটাই স্বাধীন চেতা ছিল। সো আলেকজান্ডার পর্যন্ত ভয়ে উনি বঙ্গ বিজয় করতে আসেননি। উনি ভারতবর্ষের একটা বড় অংশ বিজয় করেছিলেন, এশিয়ার বিভিন্ন অংশ বিজয় করেছেন, কিন্তু উনি বাংলাদেশ বা বঙ্গ, তখনকার যে বঙ্গ, উনি আসতে সাহস করেননি। তারপর আমরা জানি যে মানে
সবসময় এই অংশটা যেটা আজকের বাংলাদেশ যেটির বিভিন্ন নামে একসময় ছিল, সো একটা স্বাধীন থাকার যে প্রয়াস সেটা আমরা সবসময় দেখতে পাই। যেমন আমরা যদি পালা ডাইনেস্টির কথা বলি, তখনও আমরা দেখেছি যে বাঙালিরা, তখনকার যে বাঙালিরা যারা ছিল, যখন বৌদ্ধিস্ট শাসন এখানে ছিল, যেটাকে আমরা পালা ডাইনেস্টি বলি, বাঙালিদের একটা স্বাধীন চেতা মনোভাব আমরা দেখেছি। তারপর যখন এখানে সেনা ডাইনেস্টি স্থাপিত হলো, আমি খুব ব্রিফলি যাচ্ছি, তখনও আমরা দেখি যে বাঙালিদের কালচার নির্মাণ করা, এখানকার একটা আলাদা সংস্কৃতি তৈরি হওয়া ইত্যাদি, সেই সেনা ডাইনেস্টি, যেটাকে আমরা সেন বংশ বলি, তখন সেটি তৈরি হয়েছিল। সো বাঙালিদের একটা আলাদা সত্তা, আলাদা বৈশিষ্ট্য, সেই গঙ্গারেদাই সিভিলাইজেশন থেকে শুরু করে পালা ডাইনেস্টি, সেনা ডাইনেস্টি, তারপর যখন আমরা দেখি যে সুলতানি আমল কিংবা মুঘল আমল, ওই সময়টা আমরা দেখেছি যে বাঙালি শাসকরা অত্যন্ত স্বাধীন চেতা ছিল। বাঙালি শাসকরা দিল্লির যে মসনদ ছিল ওটাকে বাইপাস করে বাঙালিরা চাইনিজদের সাথে যোগাযোগ করেছে, বাঙালি শাসকরা পার্সিয়ান শাসকদের সাথে যোগাযোগ করেছে, যেটি আন্তর্জাতিক সম্পর্ক যারা পড়ান তারা বলেন যে মানে আন্তর্জাতিক যে সম্পর্কের যে উন্মেষ, বাঙালিদের যে পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক যে সম্পর্ক, সেটি শুরু হয়েছিল ওই সময় থেকে। সো সব দিক থেকে আমি বলতে পারি যে আসলে বাঙালিরা স্বাধীন থাকতে চেয়েছে। এবং আমরা জানি যে 1757 সালে ব্যাটল অফ পলাশি, যেটা পলাশি যুদ্ধের মাধ্যমে আমরা বলে থাকি যে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হয়েছেন। সো আপনারা বুঝতেই পারছেন, শেষ স্বাধীন নবাব, তার মানে নবাব সিরাজউদ্দৌলাকে শেষ স্বাধীন নবাব বলা হতো। তার মানে এই যে স্বাধীন চেতা, এই যে অংশটা, সেটি আমাদের আজকের বাংলাদেশ, সেটির একটা রিফ্লেকশন আমরা 1905-এ বঙ্গভঙ্গের সময় আমরা দেখেছিলাম। যে ম্যাপটা এখানে দেখা যাচ্ছে, সেই ম্যাপে আজকের যে বাংলাদেশের একটা অবয়ব আমরা এখানে দেখতে পাই। বাট এই ম্যাপটি হচ্ছে সেই 1905 সালের ম্যাপ, কিন্তু এখানে কিন্তু আমরা ইজিলি বাংলাদেশের ম্যাপটাকে ড্র করতে পারি। তার মানে বাংলাদেশের, যদিও এটা 1911 সালে এটাকে রদ করা হয়েছিল, কিন্তু তথাপি আমরা বাংলাদেশের যে একটা গ্লিমস আমরা দেখেছিলাম, সেটি দেখেছিলাম 1905 সালে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশের যে ইমার্জেন্স সেটি 1905 সালে, কিন্তু আমি একটু পিছনে গিয়েছি, আমি ব্রিফলি বলার চেষ্টা করেছি বাংলাদেশের যে জন্ম। তারপর 5 সালের পরে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কনস্টিটিউশনাল পলিটিক্যাল বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে, স্বাধীনতা সংগ্রাম ইত্যাদির মধ্য দিয়ে আমরা জানি যে 1947 সালের আবার বাংলা পার্টিশন হয়েছে। তো তখনও আমরা আবার বাংলাদেশের আরেকটা অংশ আমরা দেখতে পাই। 1905 সালের যে বঙ্গভঙ্গ, 1947 সালের যে, এটাও আরেকটা বঙ্গভঙ্গ হয়েছে, সেটি পার্মানেন্ট হয়েছে। একটি অংশ ভারতের সাথে যুক্ত হয়েছে, আর একটি অংশ তৎকালীন পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। তার মানে এই বাংলা বা বেঙ্গল দুইবার অন্তত পার্টিশন হয়েছে, একটি 47 আর একটি 1905-এ। তো তারপর একটি ইতিহাস আমরা জানি, আমরা যেগুলো কিছুটা আলোচনা করব। তার মানে আমি যেটি এখানে বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি বঙ্গভঙ্গ থেকে একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই জায়গাটি এসেছে। আমার দ্বিতীয় যে সেকশনটি আছে, যে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ বিকাশ, এটি নিয়ে আমি খুব ছোট করে জাস্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আমরা 71 সালে রাষ্ট্র পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি সোনার বাংলা পেয়েছি, যেটি বঙ্গবন্ধু সোনার বাংলা হিসেবে এটিকে ট্রিট করেছিলেন। বাট তার যে পথ, সেই পথটাকে যদি আমরা একটু মানে হিস্টোরিক্যাল, যেটাকে আমরা হিস্টোগ্রাফি বলি, হিস্টোগ্রাফি থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমি খুব বেশি পিছনে যাচ্ছি না, 47-এ যখন পার্টিশন হলো, ইন্ডিয়া পার্টিশন হলো, তারপরের যে সময়টা আমরা জানি যে বঙ্গবন্ধুর হাত ধরে সেই পথটা নির্মাণ হয়েছে। এই জন্য আমি কয়েকটি জায়গা এখানে আপনাদের সামনে তুলে ধরছি। যে প্রথম যে জায়গাটি আমরা পেয়েছি, যেখানে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল এবং আরো অনেকেরই ভূমিকা ছিল, সেটি হচ্ছে সাংস্কৃতিক স্বায়ত্তশাসন বা কালচারাল অটোনমি অ্যাসেশন, যেটি আমরা 52 সালে পেয়েছি, কিন্তু সেটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল কিন্তু রাইট আফটার 1947। তো বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে জন্ম, সেই জন্মটা যদি আমরা বুঝতে চাই, আমরা অনেক পিছনে যেমন যেতে পারি,
আবার খুব ইম্পর্টেন্টলি আমরা সেই 48 থেকে 52 এর যে কালচারাল যে অটোনমি যেটি আমরা অর্জন করেছিলাম বা যেটি আমরা দাবি জানিয়েছিলাম এবং যেটি অর্জিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, সেটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে একটি রাষ্ট্রের যে গঠন, একটি রাষ্ট্রের যে প্রক্রিয়া, তার মধ্যে তার সংস্কৃতি, তার কালচার, তার যে হ্যাবিটস, এটি খুব ইম্পর্টেন্ট। তো মানুষের যে সাংস্কৃতিক চর্চা, মানুষের যে ভাষার চর্চা, মানুষের যে সাহিত্যের চর্চা, এটি খুব ইম্পর্টেন্ট। সো একটা পর্যায়ে আমরা দেখেছি যে পাকিস্তানি যে শাসকরা, ওনারা হয়তো খুবই প্ল্যান করে বাঙালিদের যে সংস্কৃতি সেটির উপর একটি আঘাত এনেছিলেন। তো বাঙালিরা অত্যন্ত বলিষ্ঠভাবে এই জায়গাটি অর্জন করেছিলেন এবং একটি টাইমলাইন আমি দিয়েছি যে 48 থেকে 52 এর মধ্যে মোরলেস আমরা সাংস্কৃতিক যে স্বাধীনতা, ওই জায়গাটি আমরা অর্জন করেছিলাম। দ্বিতীয় যে জায়গাটি ইম্পর্টেন্ট বাঙালি জাতীয়তাবাদকে বুঝতে হলে, সেটি হচ্ছে রাজনৈতিক স্বায়ত্তশাসন। আমি আবারও 48 থেকে 54 পর্যন্ত বলেছি এখানে যে পলিটিক্যাল যে অটোনমি সেটি আমরা অর্জন করেছিলাম, সেটির চর্চাটা শুরু হয়েছিল 47 এর পর থেকেই। এবং আমরা বলতে পারি যে 54 এর যে যুক্তফ্রন্ট নির্বাচন, ওই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যে বার্তাটি দিয়েছিলাম যে প্রথমত হচ্ছে এই নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, বাঙালিরা জয়ী হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে বাঙালিরা প্রমাণ করেছে যে রাজনৈতিকভাবে বাঙালিরা এক এবং ঐক্যবদ্ধ। সেটি ফর দ্য ফার্স্ট টাইম আফটার 47, খুব ইম্পর্টেন্ট যে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে দুটি জিনিস প্রমাণ করেছিলাম, যে রাজনৈতিক প্রশ্নে বাঙালিরা ঐক্যবদ্ধ, বাঙালিদের যতগুলো রাজনৈতিক ফ্রন্ট ছিল তারা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যুক্তফ্রন্ট নির্বাচিত হয়েছিল। সো বাঙালি জাতীয়তাবাদের বিকাশে এটিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি বিশ্লেষণ না করলে বা না বুঝলে বাঙালি যে জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশ যে রাষ্ট্র সেটি বোঝা যাবে না। তারপর থার্ড যে জায়গাটি ইম্পর্টেন্ট, আমি এগুলো ব্রিফলি যাচ্ছি, যেটিকে রাজনৈতিক অর্থনৈতিক স্বায়ত্তশাসন কিংবা পলিটিকো ইকোনমিক অটোনমি আমরা বলি, যে ঠিক 54 সালের পর থেকে এটি শুরু হয়েছে। আমি বলেছি যে 54 সালে নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক যে ঐক্য বা স্বাধীনতার একটা জায়গা আমরা দেখানোর চেষ্টা করেছি। আবার এট দ্য সেম টাইম 1966 এর যে 6 দফা 6 পয়েন্ট প্রোগ্রাম, এবং যেটি বঙ্গবন্ধু অত্যন্ত দক্ষতার সাথে 6টি দফা নির্ধারণ করেছিলেন, এবং এই দফাগুলোতে বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক ভিত্তি, সামাজিক ভিত্তি, বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, ফাইন্যান্সিয়াল যে ভিত্তি ইত্যাদি উনি প্রপোজ করেছিলেন। অত্যন্ত বলিষ্ঠভাবে উনি 6 দফা উত্থাপন করেছিলেন। 6 দফাকে বলা হয় যে ম্যাগনা কার্টা, 6 দফাকে অনেক সময় বলা হয়ে থাকে এটি আসলে স্বাধীনতার ঘোষণা। কারণ 6 দফা যদি বাস্তবায়িত হতো তাহলে 66 সালেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়ে যায়। তার মানে বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্র এমন ভাবে উনি এগিয়েছিলেন যে 6 দফার মধ্যে উনি সবকিছু যুক্ত করে দিয়েছিলেন, এবং 6 দফা নিয়ে উনি মানুষের ধারে ধারে গিয়েছেন, জেলায় জেলায় উনি ভিজিট করেছেন। 6 দফা নিয়ে উনি বিভিন্ন রকম প্লে কার্ড বানিয়েছেন, বিভিন্ন রকম ডকুমেন্ট প্রডিউস করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এগুলো ছড়িয়ে দিয়েছেন। এবং 6 দফা তৎকালীন মানে আওয়ামী লীগের মাধ্যমে এটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তৎকালীন সরকার 6 দফাকে ভয় পেয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা জানি যে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছে, আগরতলা মামলা দেওয়া হয়েছে, এবং এরপরের ঘটনা আমরা জানি যে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে আমরা একটি প্রশ্ন চলে আসছে যে আসলে আমরা কি স্বায়ত্তশাসন পাবো নাকি আমরা স্বাধীনতার দিকে যাব, বা আমাদের দাবিটি কোনটি হবে। তো আমি এখানে বলার চেষ্টা করেছি যে 69 থেকে 70 সাল পর্যন্ত একটি সময় ছিল, যে সময়টি হচ্ছে আমরা মানে স্বায়ত্তশাসন চেয়েছিলাম আমরা 47 এর পর থেকেই, কিন্তু সেটি অর্জিত হয়নি বা সেটি আমরা পাচ্ছিলাম না। সুতরাং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দাবিটি তখন সামনে চলে আসে, এবং একটা পর্যায়ে আমরা দেখি যে 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে এবং 71 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্র পেয়ে গেছি। সো আমি এই যে আমাদের সেকেন্ড যে আমার পার্টটা, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এটির বিকাশ, এটির উন্মেষ, এবং বঙ্গবন্ধু প্রত্যেকটা জায়গাতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। করে আমরা 70 থেকে 71 পর্যন্ত যে সময়টি এবং যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের যে আলটিমেট রেজাল্ট সেটি হচ্ছে
আমাদের এই সোনার বাংলা, আমাদের স্বাধীন বাংলাদেশ সেটি রচিত হয়েছিল। সুতরাং আমি এখানে যে জিনিসটা সামারি করব সেটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে বাঙালি জাতীয়তাবাদের যে চিন্তা সেটির উপর ভিত্তি করে, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, এবং সেই জাতীয়তাবাদের কাণ্ডারে ছিলেন বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমান। সুতরাং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাংলাদেশ রাষ্ট্রের নির্মাণ এবং এরই ক্রমধারায় বঙ্গবন্ধু একটি মানে অত্যন্ত প্রয়োজনীয় নাম, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। বঙ্গবন্ধু অবদান যদি এই জায়গাটায় না থাকতো, আমি একটা প্রক্রিয়াগত অ্যানালিসিস এই জায়গাটায় দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা জায়গায় ইতিহাস আমাদেরকে দেখিয়েছে যে বঙ্গবন্ধুর ভূমিকাটা আসলে কি ছিল। এবার আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, সেই জায়গাটিতে আমি আলোকপাত করতে চাই এবং সেখানটায় অনেকটা ফোকাস করতে চাই। সো এখানটায় আমার বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনাটাকে যদি আমরা বুঝতে চাই, আমরা জানি অলরেডি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা দুটি বই পাবলিশ হয়েছে, একটি 2012 সালে এবং 2017 সালে। বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চিন্তা, তার কর্মকাণ্ড ইত্যাদি, এই দুটি বইয়ের মধ্যে বিশদ আমরা পেয়ে থাকি। এই দুইটি বই আসলে এভিডেন্স। এমনিতে আমরা এই দুইটি বইয়ের আগেও আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক যে চিন্তা কিংবা বঙ্গবন্ধুর ভূমিকা আমরা আলোচনা করেছি, পড়েছি, কিন্তু বঙ্গবন্ধুর এই ডায়েরি থেকে বঙ্গবন্ধুর নিজস্ব যে অ্যানালিসিস বা একেবারেই র টাইপের যে স্টেটমেন্ট গুলো, এগুলো যখন আমরা আলোচনা করি তখন আমরা আরো ক্লিয়ার হই যে আসলে বঙ্গবন্ধুর কি চিন্তা ছিল। মানে একটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যখন অন্যান্য গবেষকদের লেখা পড়ি তখন ওনারা ওনাদের মতো করে অ্যানালিসিস করেন, আর বঙ্গবন্ধুর আত্মজীবনী কিংবা কারাগারের রোজ নামচা যখন আমরা পড়ি তখন ওনার একেবারেই র চিন্তাগুলো আমাদের সামনে আসে এবং আমরা সেটিকে আমাদের মতো করে আমরা আলোচনা করতে পারি। তো সেই মানে বঙ্গবন্ধু রাষ্ট্রচিন্তার বা রাজনীতি চিন্তার বা রাষ্ট্র ভাবনার মূল জায়গাটা হচ্ছে এই দুটো বই থেকে আমরা পেয়ে থাকি, এবং এই দুটো বই আমি আসলে স্টাডি করেছি, করে আপনাদের সামনে আমরা আলোচনাটি তুলে ধরবার চেষ্টা করছি। বঙ্গবন্ধু তার যে রাষ্ট্র স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্রের কথা উনি ভেবেছিলেন, সেটি অবশ্যই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথাই উনি ভেবেছিলেন, যেখানে উনি লিখেছেন বারবার আত্মজীবনীতে এবং কারাগারের রোজ নামচায় যে উনি ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা এটির উপর উনি বেশ গুরুত্ব দিয়েছিলেন। গুরুত্ব দিয়েই উনি ওনার রাষ্ট্রের যে ভাবনা বা বাংলাদেশ রাষ্ট্র উনি গড়ে তুলেছিলেন। এবং আমাদের বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা নিয়ে যখন আমরা ভাবি কিংবা কথা বলি তখন জাস্ট একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চিন্তা এটির বিকাশ হয়েছে কিন্তু মানে ক্ষমতার মধ্য দিয়ে নয়। বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন খুবই অল্প সময়, 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, বাট বঙ্গবন্ধুর যে রাষ্ট্র নির্মাণ, বঙ্গবন্ধুর যে জাতি নির্মাণ, সেটি আসলে উনি কারাগারে ছিলেন, উনি বিরোধী দলে ছিলেন। বিরোধী দল বলতে বুঝতেই পারছেন, তখন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ছিলেন, উনি সংগ্রাম করেছেন। তার মানে আমরা যেই ব্যক্তির রাজনৈতিক চিন্তার কথা বলছি তিনি অধিকাংশ সময় জেলে ছিলেন, অধিকাংশ সময় উনি সংগ্রাম করেছেন, কিন্তু শাসক ছিলেন খুবই অল্প সময় ধরে। এবং উনার মানে ঔপনিবেশিক যে শাসন সেটির বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন, পাকিস্তানি যে শাসন সেটির বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আসলে বঙ্গবন্ধুর যে রাষ্ট্র চিন্তা সেটি আমরা পেয়ে থাকি। বঙ্গবন্ধু শুরু করেছিলেন একজন কর্মী হিসাবে। আমরা জানি যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী কিংবা মৌলানা ভাসানী, ওনাদের হাত ধরেই বঙ্গবন্ধু এগিয়েছিলেন রাজনীতিতে। ওনাদের একসময় কর্মী ছিলেন, তারপরে বঙ্গবন্ধু কোটি কোটি মানুষের অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভাব হয়েছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধু আপনারা জানেন বঙ্গবন্ধুর সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ, এবং ওনার বক্তৃতা দেওয়ার যে দক্ষতা সেটি ছিল অত্যন্ত অতুলনীয়। আমরা জানি যে পৃথিবীর খুব কম রাষ্ট্রনায়কই মানে এতগুলো বক্তৃতা এত চমৎকার ভাবে, আপনারা জানেন যে 7ই মার্চের যে বক্তৃতা সেটি উনি এক্সটেম্পর দিয়েছিলেন, ওনার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, এবং এই বক্তৃতা মানে পৃথিবীর জন্য অ্যাসেট। মানে যারা আর্থসামাজিক মুক্তি চায়, স্বাধীনতা চায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, বঙ্গবন্ধুর এই ভাষণ অত্যন্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে উজ্জীবিত করে। সুতরাং বঙ্গবন্ধুর রাষ্ট্রের যে রাষ্ট্রটি উনি তৈরি করেছেন, ওনার অত্যন্ত সাংগঠনিক ক্ষমতা এবং ওনার যে মানুষকে আকৃষ্ট করে মানুষকে এনগেজ করা,
এটি বঙ্গবন্ধুর মধ্যে ব্যাপকভাবে ছিলেন। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে যখন তিনি কলকাতায় ছাত্র ছিলেন তখন আবুল হাসিম সাহেব, মৌলানা আজাদ সুবহানি, মানে যারা দার্শনিক ছিলেন, তারা অনেক সময় তার বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানাতেন বিভিন্ন ক্লাসে বা আলোচনায়। আপনারা জানেন যে ওই সময়টা আসলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ছোট ছোট করে আলোচনা হতো এবং সেই আলোচনায় একজন মেন্টর থাকতেন এবং কেউ কেউ সেগুলো শুনতেন, এবং এভাবেই আসলে সমাজ এবং আমাদের এই রাষ্ট্র নির্মাণ হয়েছে এই ভারতবর্ষে। এই ছোট ছোট মিটিং গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে একটা স্টেটমেন্ট যে বঙ্গবন্ধুর আমি ওনার আত্মজীবনী থেকে নিয়েছি, যে বঙ্গবন্ধু লিখেছেন যে আমার সহকর্মীরা অধিক রাত পর্যন্ত তার আলোচনা শুনতেন। আমার পক্ষে ধৈর্য ধরে বসে থাকা কষ্টকর। কিছু সময় যোগদান করেই ভাবতাম। আমি আমার বন্ধুদের বলতাম, তোমরা পণ্ডিত হও, আমার অনেক কাজ, আগে পাকিস্তান আনতে দাও, তারপর বসে বসে আলোচনা করা যাবে। কাজ তো থাকতোই ছাত্রদের সাথে, দল তো ঠিক রাখতে হবে। তার মানে এই যে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে উনি ওনার এই যে ধরেন শুধু আলোচনা কিংবা তত্ত্ব এগুলোই বড় জিনিস নয়, পাশাপাশি এই যে প্রায়োগিক যে দিকগুলো এগুলো দেখতে হবে। বঙ্গবন্ধু তার এই আত্মজীবনীতে বারবার এই জিনিসগুলো, উনি খুব প্রায়োগিক ছিলেন। উনি পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেছেন। উনি বলছেন যে আগে পাকিস্তান আসুক, তারপর পাকিস্তানের সাথে বসে আমরা বাংলাদেশ কিংবা বাঙালিদের ভাগ্য আমরা তৈরি করব। সো ওকে, সো আমি একটু স্কেপ করি, আদারওয়াইজ অনেক সময় লেগে যাবে। ওকে, সো বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, সেই ভাবনাটিকে আমরা মানে বঙ্গবন্ধুর যে দীর্ঘদিনের যে রাজনৈতিক পরিক্রমা, রাজনৈতিক যে পথ চলা, সেটি থেকে আমরা এই 4টা মূল বৈশিষ্ট্য আমি একটু জাস্ট আলোকপাত করব। সেটি হচ্ছে, একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে বাঙালি জাতিসত্তার নির্মাণ, দ্বিতীয়টি হচ্ছে একটি গণমুখী জনসম্প্রীতিমূলক বা মানুষের কাছাকাছি থেকে একটি রাষ্ট্র নির্মাণ, এবং আমি যেটি শুরুতে বলেছি যে অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সমাজতন্ত্র। বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চিন্তা, এই চিন্তার মধ্যে আমরা এই 4টি মূল জিনিস আমরা দেখতে পাই। এবং আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা প্রায়শই ছাত্রদেরকে পড়িয়ে থাকি যে রাষ্ট্রের মূল 4টি উপাদান আছে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের, ডেফিনেটলি আপনারা জানেন যে 4টি উপাদান আছে। এর মধ্যে একটি হচ্ছে একটি পার্মানেন্ট টেরিটরি, একটি নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, এবং বঙ্গবন্ধু তার সারা জীবন ধরে বাঙালিদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড অর্জন করা, এবং সেই ভূখণ্ড অর্জন করার জন্য যে বাঙালি জাতিসত্তা নির্মাণ করা, বাঙালিত্ব নির্মাণ করা, সেটি উনি করেছিলেন। আমরা জানি যে সেকেন্ড যে এলিমেন্ট, সেটি হচ্ছে নির্দিষ্ট পিপল, পার্মানেন্ট পিপল। তো একটা জাতি গোষ্ঠী, একটা জনগোষ্ঠী, এদের মধ্যে যে পলিটিক্যাল কনসলিডেশন, এই জিনিসটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। বঙ্গবন্ধু অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি করেছিলেন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, বাঙালি জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, বাঙালি জাতিকে প্রস্তুত করেছেন। তো সব দিক থেকেই মানে চরম ত্যাগ স্বীকার করা, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, স্বাধীনতা অর্জন করা, প্রতিটি কাজ উনি করেছেন। তার মানে বাঙালি জাতিকে একটি পার্মানেন্ট রূপ, একটি নির্দিষ্ট রূপ ধারণ করতে, একটি জনগোষ্ঠী হিসাবে বাঙালিদেরকে তৈরি করতে বঙ্গবন্ধু অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আমরা জানি যে 3 নম্বর যে বৈশিষ্ট্য রাষ্ট্রের জন্য, সেটি হচ্ছে একটি স্টেবল গভর্নমেন্ট, একটি অথরিটি লাগবে। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছে একটি পাকিস্তান যে রাষ্ট্রটি তৈরি হয়েছিল, বঙ্গবন্ধুর প্রথম দিকের এমফাসিস ছিল যে একটি অথরিটি ন্যায়ের ভিত্তিতে একটি শাসন পরিচালনা করবেন, যেটি আমরা পাইনি। যেখানে অন্যায্যতা থাকবে না, যেখানে নেই বিচার থাকবে, এই জিনিসগুলো বঙ্গবন্ধু চেয়েছিলেন। একটি স্টেবল গভর্নমেন্ট চেয়েছিলেন। আমরা দেখেছি যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই পাকিস্তানে সামরিক শাসন বারবার এসেছে। সুতরাং পাকিস্তানে কোনো স্টেবল গভর্নমেন্ট ছিল না সেই 1947-এর পর থেকেই। সুতরাং বঙ্গবন্ধু চেয়েছিলেন যে একটি স্টেবল সরকার, যেটি একটি আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, যেটি আধুনিক রাষ্ট্রের একটি অন্যতম উপাদান। চতুর্থ যে উপাদানটি আমরা পড়িয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে, সেটি হচ্ছে যে সভরেনিটি উইথ সুপ্রিমেসি, যে সার্বভৌমত্ব থাকবে উইথ সুপ্রিমেসি,
সার্বভৌমত্ব থাকবে, একটি কার্যকর সার্বভৌমত্ব থাকবে। আমরা জানি যে পৃথিবীর অনেক রাষ্ট্র আছে নামকা অবস্থায় সার্বভৌম, কিন্তু তাদের আমরা জানি সার্বভৌমত্বের দুটো দিক আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নালি তাদের কোনো সার্বভৌমত্বই নাই। সুতরাং বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি রাষ্ট্র যেটির সার্বভৌমত্ব থাকবে এবং সুপ্রিমেসি থাকবে। তো তার মানে কি, রাষ্ট্র নির্মাণ করার জন্য যে 4টি মূল বৈশিষ্ট্য, যেগুলো ম্যাকিয়াভেলি, জন লক, ওনারা যেগুলো পরবর্তীতে এগিয়ে নিয়ে গেছেন, সেই জিনিসগুলো কিন্তু বঙ্গবন্ধু ধারণ করেছিলেন এবং সেই আলোকেই বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করেছিলেন। সুতরাং আমি এই 4টা জিনিস এখানে আছে, আমি একটু জাস্ট ডিটেইল আলোচনা করব যে বাঙালি জাতিসত্তা যে নির্মাণ এবং এই জাতিসত্তার সাথে বাঙালিদের যে স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তি, এই 3টি জিনিস যুক্ত ছিল। তার মানে বাঙালির যে আত্মপরিচয়, স্বকীয়তা, এই জিনিসটি আসলে বঙ্গবন্ধু নির্মাণ করেছিলেন। উনি বলেছিলেন, ওনার আত্মজীবনীতে লেখা আছে যে পাকিস্তান 2টা হবে, যেটা লাহোর প্রস্তাবের ভিত্তিতে। এবং এখানে উনি বলেছেন যে বাংলা এবং আসাম নিয়ে পূর্ব পাকিস্তান এটি স্বাধীন রাষ্ট্র হবে, আর পশ্চিম পাকিস্তান আরেকটি স্বাধীন রাষ্ট্র হবে, যেটি পাঞ্জাব, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশ নিয়ে গঠিত হবে। যদিও আমরা জানি পরবর্তীতে স্টেটের জায়গাতে স্টেটস ছিল মূল প্রপোজালে, লাহোর রেজুলেশনে, এখানে এসটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো নিয়ে অনেক পলিটিক্স হয়েছে। বাট বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এই ভেবে যে এখানে দুটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এবং বঙ্গবন্ধুর যে পথ চলা, ওখানে কিন্তু সবসময় উনি দরিদ্র, নির্যাতিত, বঞ্চিত মানুষের কথা বারবার উনি বলেছেন। উনি বিকজ জাতিসত্তা নির্মাণে দরিদ্র, নির্যাতিত, বঞ্চিত যারা, তাদেরকে যদি ইন্টিগ্রেট না করা হয়, তাদের যদি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তির কথা না আনা হয়, তাহলে কোনো রাষ্ট্রে আসলে মুক্তি মিলবে না। তো বাঙালি জাতিসত্তার নির্মাণের সাথে বাঙালি দরিদ্র, নির্যাতিত কিংবা মধ্যবিত্ত যে বাঙালিরা ছিল, তাদেরকে ইনক্লুড করা, এটি কিন্তু বঙ্গবন্ধু তার সারা জীবন ধরে করে গেছেন। এবং বঙ্গবন্ধু যে বাঙালি জাতীয়তাবাদ প্রমোট করেছিলেন, যে বাঙালি জাতীয়তাবাদের কান্ডারি ছিলেন, সেই কান্ডারি এই পথ চলায় উনি বঞ্চিতদেরকে উনি যুক্ত করেছিলেন, এদেশের কৃষক, শ্রমিক, তাদেরকে যুক্ত করেছিলেন। যার জন্য আমরা শুরুতে যে কথাটি বলছিলাম যে 7ই মার্চের যে ভাষণ, উনি বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। উনি মুক্তি এবং স্বাধীনতা দুটো জিনিসই অর্জন করতে চেয়েছেন। ফলে বাঙালি জাতিসত্তার সাথে স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তি, এই প্রত্যেকটা জিনিস বাঙালি জাতিসত্তা, বাঙালি যে পরিচয়, তার সাথে সম্পৃক্ত, এবং বঙ্গবন্ধু সেগুলো নির্মাণ করেছিলেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে মুসলিম শব্দটা কেটে এটাকে জনগণের লীগ, মানে জনগণের কাছে নিয়ে আসা, এই কাজটি বঙ্গবন্ধু করেছিলেন। এবং উনি ওনার আত্মজীবনীতে অনেক রেফারেন্স আছে যেগুলো উল্লেখ করার মতো। যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ওনার আত্মজীবনীতে উনি লিখেছেন, শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চায়। মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই, জমিদার, জোতদার ও খান বাহাদুরদের, নবাবদের প্রতিষ্ঠান ছিল। এটা বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে নেয়া। তার মানে শহীদ মানে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার মানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চায়। সুতরাং মানে জনগণকে বা মানুষের মুক্তি বা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এই পুরো জিনিসটি বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনার মধ্যে ছিল। বঙ্গবন্ধুর আরেকটি স্টেটমেন্ট দেখেন, উনি বলেছেন যে আর মুসলিম লীগের পেছনে ঘুরে লাভ নেই, এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এদেশে এখন একনায়কত্ব চলে আসবে। বঙ্গবন্ধু অত্যন্ত দক্ষতার সাথে এই জিনিসটি চিন্তা করেছিলেন। এবং আপনারা জানেন, এবং আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াই, আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল কতটা ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু নিজে তার আত্মজীবনীতে সেটি লিখে গেছেন, এবং আপনারা লাইনটা দেখতেই পাচ্ছেন। উনি বলছেন যে মুসলিম লীগের পেছনে ঘুরে লাভ নেই, এখানে একটি মুসলিম লীগ অলরেডি একটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আমরা একটা বিরোধী দল সৃষ্টি করতে হবে। সুতরাং বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা এবং বিভিন্ন পদে উনি চলে আসছেন আওয়ামী লীগের। সুতরাং এবং আরেকটা লাইন আমি পড়ি বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে, যে ওরা পূর্ব বাংলা
নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি আপনারা এটাকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, এর একটা ঐতিহ্য। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার ব্যাপারে কি হবে? যুক্ত নির্বাচনী এলাকা গঠনের প্রশ্নটারই কি সমাধান? আমাদের স্বায়ত্ত শাসন সম্পর্কেই বা কি ভাবছেন? আমার ওই অংশের বন্ধুদের কাছে আবেদন জানাবো যে তোমাদের জনগণের রেফারেন্ডাম, আমাদের জনগণের রেফারেন্ডাম অথবা গণভোটের মাধ্যমে দেয়া রায়কে মেনে নিন। তারপরে বঙ্গবন্ধু একটি মানে এখানে মানে এই যে স্টেটমেন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু এটাকে বাংলা নামে ডাকার জন্য, বাংলাদেশ নামের দিকে যাওয়ার জন্য, এটাকে পাকিস্তান যেন না বলা হয় কিংবা পূর্ব পাকিস্তান যেন না বলা হয়, এই জিনিসগুলোর দিকে উনি গুরুত্ব দিয়েছিলেন। তারপরে আমি যে পয়েন্টটা এখানে বলার চেষ্টা করছি যে বাঙালি জাতিসত্তার নির্মাণে বঙ্গবন্ধুর অবদান, এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে বঙ্গবন্ধুর অবদান, আর্থসামাজিক মুক্তি যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রটি বঙ্গবন্ধু নির্মাণ করেছিলেন। সুতরাং বিভিন্ন এভিডেন্স 55 সালের কাউন্সিলে আওয়ামী লীগের থেকে মুসলিম লীগ শব্দটা মানে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেওয়া, 66 সালের 6 দফা, 69 সালের গণ অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গাতে বঙ্গবন্ধু মানে এই গণতান্ত্রিক রাষ্ট্র, মুক্তির রাষ্ট্র, ন্যায় বিচারের রাষ্ট্রের কথা বারবার উনি বলেছেন। এবং বঙ্গবন্ধু তার কারাগারের রোজ নাম চাই মানে অগণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলে কি হয় সেটি উনি তুলে ধরার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে উনি কোট করছি আমি, যে খবরের কাগজে এসে গেল দেখে আমি দিশেহারা শিহরি উঠলাম, এই দেশ থেকে গণতান্ত্রিক রাজনীতির পথ চিরদিনের জন্য এরা বন্ধ করে দিতে যাচ্ছে। জাতীয় পরিষদে সরকারি গোপন তথ্য আইন সংশোধনী বিল আনা হয়েছে। কেউ সমালোচনামূলক যে কোনো কথা বলুন না কেন মামলা দায়ের করা হবে। বক্তৃতা করার জন্য 124 ধারা 7(3) এবং ডিপিআর রুল দিয়ে আমার বিরুদ্ধে মোটমাট 5টি মামলা আর অন্যান্য আরো 3টি মামলা দায়ের করা হয়েছে। আমার ভয় হচ্ছে এরা পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাজনীতির দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা এই পথে বিশ্বাস করি না। আমরা যারা গণতন্ত্রের পথে দেশের মঙ্গল করতে চাই, আমাদের পথ বন্ধ হতে চলেছে। সো বঙ্গবন্ধুর সেই কারাগার রোজ নামচে থেকে নেয়া, বঙ্গবন্ধু একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে স্বপ্ন দেখেছিলেন বা গণতান্ত্রিক যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, এই স্টেটমেন্ট থেকে খুব ভালো করে আমরা বুঝতে পারি। সুতরাং 47 সাল থেকে 70 সাল পর্যন্ত এই 23 বছরে বা বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদকে ক্রমান্বয়ে বেগবান করেছেন, বাঙালি জাতীয়তাবাদকে এগিয়ে নিয়েছেন, একটি একেবারে চূড়ায় আহরণ করিয়ে দিয়েছেন। ফলে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে 71 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধু, তার মানে আমি যদি এই পয়েন্টটাকে সামারি করি, বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্র নির্মাণ করেছিলেন যেটি হচ্ছে একটি পরিচয়ের ভিত্তিতে, যেটির ফিলসফি ছিল হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে মানুষের মুক্তি থাকবে, আর্থসামাজিক মুক্তি থাকবে এবং যেখানে অন্যায্য কোনো ব্যবস্থা থাকবে না, সেটি বারবার উনি ফোকাস করেছেন। পরের যে বৈশিষ্ট্যটি উনার রাষ্ট্র ভাবনায় ছিল জনগণের রাজনীতি। তার মানে জনগণ কে উনি ব্যাপকভাবে উনি ফোকাস করেছেন। জনগণের দুর্দশা, দুঃখ, কষ্ট বা জনগণকে সাথে নিয়ে উনি সবসময় চলেছেন। মানে জনগণ ছাড়া আসলে ওনার কোনো স্বপ্নই ছিল না। সুতরাং ওনার যত ক্ষমতা, আমরা জানি যে বঙ্গবন্ধু ক্ষমতাটা ছিল হচ্ছে আপনার জনগণের কাছ থেকে ক্ষমতা, বিকজ বঙ্গবন্ধু কোনো প্রধানমন্ত্রী ছিলেন না কিংবা পাকিস্তানের শাসক ছিলেন না। বঙ্গবন্ধুর মূল ক্ষমতাই ছিল হচ্ছে জনগণের উপর আস্থা, জনগণের যে বঙ্গবন্ধুকে যে ভালোবাসা সেটি। সুতরাং বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্রের কথা ভেবেছেন যে রাষ্ট্রে জনগণ হবে হচ্ছে ক্ষমতার মূল জায়গাটা থাকবে এবং জনগণের যে মানবিকতা সেই জায়গাটাও বঙ্গবন্ধু বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। যার জন্য আমরা একটা মানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখতে পাই যে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা করেন সে 71 সালে 7ই মার্চে, উনি বলছেন যার যা আছে তা নিয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্য উনি সবাইকে মানে জাগ্রত হতে বলেছেন। এবং তিনি সেটা মানে 7.5 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে। এই যে স্টেটমেন্ট গুলো, এগুলো তো আমরা স্টাডি করি আলাদাভাবে, আমরা দেখতে পাই জনগণের উপর যে আস্থা, জনগণের উপর যে কনফিডেন্স,
মানে আর কোনো রাষ্ট্রনায়ক কিংবা রাষ্ট্র নিয়ে যারা ভাবেন তাদের এত আস্থা ছিল কিনা আমার সন্দেহ হয় যে এতটা আস্থা নিয়ে 7.5 কোটি মানুষকে উনি ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সুতরাং এটা বোঝা যায় যে আসলে জনগণের রাজনীতি যদি উনি না করতেন বা জনমুখী রাজনীতি যদি না করতেন কিংবা গণমুখী রাজনীতি যদি উনি না করতেন তাহলে উনি মানুষকে এতটা আস্থার সাথে ডাক দিতে পারতেন না, এবং মানুষও সেই আস্থার জবাব দিয়েছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। তারপর 3 নম্বর যে জায়গাটা সেটি হচ্ছে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল রাষ্ট্র নির্মাণ। খুবই স্পষ্ট করে আমি বলতে চাই যে যখনই বাংলাদেশ বা বাংলা বা বাঙালিদের রাষ্ট্রের কথা উনি ভেবেছেন, উনি কিন্তু খুব দক্ষতার সাথে স্লোগানটি পরিবর্তন করে দিয়েছেন। আমরা জানি পাকিস্তানের স্লোগান কি, উনি পরিবর্তন করে দিয়েছেন। উনি এটিকে ডাকতে শুরু করেছেন সোনার বাংলা, উনি স্লোগান তৈরি করেছেন জয় বাংলা। তার মানে সোনার বাংলা, জয় বাংলা, উনি কিন্তু কোনো ধর্মীয় কোনো স্লোগান নির্মাণ করে নাই। সুতরাং আমরা এখানে খুবই সহজেই অনুমেয় যে একটি অসাম্প্রদায়িক একটি সোনার বাংলা নির্মাণ, এবং এই যে জয় বাংলা যে স্লোগান, সোনার বাংলার যে স্লোগান, এটির আসলে মানে ফিলসফিক্যাল ভিত্তিটা কোথায়? বাংলাদেশ রাষ্ট্র উনি নির্মাণ করেছিলেন এমন একটা জায়গা থেকে যে রাষ্ট্রটি হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্রের স্লোগান কোনো ধর্মীয় স্লোগান হবে না, এই রাষ্ট্রের স্লোগান হবে সোনার বাংলা, এই রাষ্ট্রের স্লোগান হবে হচ্ছে জয় বাংলা। তো উনি এই স্লোগানটি নির্ধারণ করেছেন। তারপর উনি ওনার আত্মজীবনীতে একাধিকবার বিভিন্ন জায়গায় উনি বাঙালি এবং উনি মানুষ দুটো পরিচয় উনি দেবার বারবার চেষ্টা করেছেন। সুতরাং একটি মানবিক নেতৃত্ব গুণাবলী ওনার মধ্যে ছিলেন, এবং বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র বা বাঙালিদের রাষ্ট্র তৈরি হবে এটিও উনি গুরুত্ব দিয়েছিলেন। সুতরাং আমরা জানি যে মুক্তিযুদ্ধের ঠিক প্রাককালে পাকিস্তানিরা বাঙালিদেরকে আক্রমণ করেছে। বঙ্গবন্ধু কিন্তু অত্যন্ত মানে দূরদৃষ্টির সাথে এই কাজটি উনি নিজ থেকে আগ বাড়িয়ে করেন নাই, পাকিস্তানিরা সেই কাজটি করেছেন। সুতরাং বঙ্গবন্ধু একটি অহিংসা কিংবা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়, সহিংসতা যেন না হয়, সেটি উনি সবসময় ধারণ করতেন। যদিও একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু প্রত্যেকটা জায়গাতে উনি একটি অহিংস নীতি অবলম্বন করেছে, নন ভায়োলেন্ট একটা নীতি অবলম্বন করেছে। উনি কখনোই সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষে ছিলেন না। উনি 1953 সালে পাকিস্তানে যখন কাদিয়ানীদের বিরুদ্ধে দাঙ্গা হয়েছে সেটারও নিন্দা করেছেন। 1954 সালে আদমজি পাটকলে যেখানে বাঙালি অবাঙ্গুলি দাঙ্গা ছড়িয়ে পড়েছিল এটারও উনি বিরোধিতা করেছেন। 1964 সালে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে গিয়েছিল এবং সেটি প্রতিরোধ করার জন্য উনি কাজ করেছেন। তার মানে বঙ্গবন্ধু কিন্তু একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনার মধ্যে অসাম্প্রদায়িক যে চেতনা সেটি ছিল গুরুত্বপূর্ণ। লাস্ট যে অংশটি আছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কিংবা শোষণ মুক্তি বা বৈষম্যহীন রাষ্ট্র, ওরকম একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধু আত্মজীবনীতে বলেছেন, আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণের যন্ত্র হিসাবে মনে করি। এই পুঁজিপতি সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষণ বন্ধ হতে পারে না। উনি যে সমাজতন্ত্রের কথা বলেছিলেন সেটি আসলে গণতান্ত্রিক সমাজতন্ত্র। যিনি বলছিলেন যে আমরা জানি যে গণতন্ত্রের পারপাস হচ্ছে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে, মানুষের ফ্রিডম থাকবে, ইত্যাদি থাকবে। তো বঙ্গবন্ধুর একটি সমাজতান্ত্রিক নীতি ছিল, সেটি আসলে সেটি আমরা পরবর্তীতে জানি যে বাংলাদেশের যে 4টি মূলনীতির একটি হিসেবে দেয়া হয়েছে এবং এখানে ব্যাখ্যাও দেওয়া হয়েছে আসলে কোনটি থাকবে। উনি অত্যন্ত মানবিক ছিলেন। উনি ওনার কারাগারের নামটাই লিখেছেন যে আমি যা খাই ওদেরও তা দিয়ে দেই, আমার বাড়িতেও একই নিয়ম। আজ নতুন শিল্পপতিদের ও ব্যবসায়ীদের বাড়িতে 2 পাক হয়, সাহেবদের জন্য আলাদা, চাকরদের জন্য আলাদা। আমাদের দেশে এখন একচেটিয়া সামন্তবাদ যখন ছিল তখন জমিদার তালুকদারদের বাড়িতেও এই ব্যবস্থা ছিল। আজ সামন্ততন্ত্রের কবরের উপর শিল্প ও বাণিজ্য সভ্যতার সৌধ গড়ে উঠতে শুরু করেছে, তখনই এরকম মানসিক পরিবর্তন শুরু হয়েছে। সামন্ততন্ত্রের শোষণের চেয়েও এই শোষণ ভয়াবহ। তার মানে বঙ্গবন্ধু
একটি দেখেন একটি মানবিক রাষ্ট্রের নির্মাণ করতে চেয়েছিলেন। কোনো বৈষম্য উনি দেখতে চাননি, এবং উনি সমাজে, রাষ্ট্রে কিংবা ব্যক্তিগত পর্যায়ে যেন কোনো বৈষম্য না থাকে সেটি উনি গুরুত্ব ছিল। তার মানে 4টি বৈশিষ্ট্য আমি বলার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্রের যে 4টি মূলনীতি আছে সেই মূলনীতির সাথে মোরলেস ইন্টিগ্রেট করা হয়েছে। তারপর যেই কাজটি আমি যেই বিষয়টা আমি তুলে ধরতে চাই, শেষের দিকে আমি চলে আসছি, সেটি হচ্ছে যে আমরা জানি যে বঙ্গবন্ধু 3.5 বছর ক্ষমতায় ছিলেন। 3.5 বছর একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, এবং ঠিক স্বাধীনতার পরপর কিছুটা এই রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্র বিরোধী শক্তি ছিল তারা রাষ্ট্রের মধ্যে ইনস্টেবিলিটি তৈরি করেছিল। ফলে বঙ্গবন্ধু একটি দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন, যেটি আমরা বলি যে বাকশাল উনি ঘোষণা করেছিলেন। তো দ্বিতীয় বিপ্লবের মধ্যেও বঙ্গবন্ধুর যে রাষ্ট্রভাবনা সেটিও এর মধ্যে নিহিত আছে। এবং এটি আমি একটা জাস্ট কোট করছি, অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, ওনার একটি লেখা থেকে আমি কোট করছি, যেটি উনি দ্বিতীয় বিপ্লবের উপর লিখেছিলেন। বইটির নাম হচ্ছে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কি ও কেন, বাংলা একাডেমি যেটি প্রকাশ করেছিলেন। সেখানে উনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের 3 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সরকার পদ্ধতি, রাজনৈতিক দল, প্রশাসন, ভূমি, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, প্রচার মাধ্যম ইত্যাদি মৌলিক পরিবর্তন সাধন করে নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের একটি উদ্যোগ গ্রহণ করেন, যাকে তিনি দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। আমরা জানি যে 75 সালে জানুয়ারি মাসে একটি সিস্টেম, পুরোপুরি পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করে 4th সংশোধনীর মাধ্যমে 1975 সালে উনি বাকশাল ঘোষণা করেছিলেন। এবং এই বাকশাল ঘোষণা করেছিলেন, এটা একটা আসলে পলিটিক্যাল সিস্টেম ছিল, যেখানে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হবে, প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধু, তারপর আরো প্রাতিষ্ঠানিক একটি সিনারিও উনি তৈরি করেছিলেন। 15 সদস্যের নির্বাহী কমিটি থাকবে এবং 120 সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকবে। পাশাপাশি জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা লীগ, জাতীয় যুবলীগ, জাতীয় ছাত্রলীগ নামে 5টি সহযোগী প্রতিষ্ঠান থাকবে। নির্বাহী কমিটি থাকবে, কেন্দ্রীয় কমিটির সকল সদস্য মন্ত্রী পদমর্যাদায় থাকবেন। প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে এবং এটি জনবান্ধব হবে। এবং উনি 4টি সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। ফলে মানে একটি ভিন্ন ধারার রাষ্ট্র ব্যবস্থা উনি নির্মাণ করেছিলেন ওনার যে দ্বিতীয় বিপ্লব বা বাকশালের মধ্য দিয়ে। বাকশাল, আমরা জানি যে বাকশালের নাম হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তার মানে উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এই মানে বাংলাদেশ রাষ্ট্রের নির্মাণে কৃষক শ্রমিকদের ভূমিকা এবং আওয়ামী লীগের নেতৃত্বে, এরকম একটা ফিলসফি থেকে উনি বাকশাল ঘোষণা করেছিলেন। মাঝখানে যে অংশটি বাদ ছিলেন সেটি হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমলা কিংবা মধ্যবিত্ত শ্রেণী, তখনকার যে এলিট শ্রেণী, সেই শ্রেণীটাকে উনি গুরুত্ব না দিয়ে উনি কৃষক শ্রমিকদেরকে, যেটা আমরা বলেছি যে উনি আপামর যে জনতার উপর উনি ওনার আস্থা রেখেছিলেন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণে। সুতরাং আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা। তো বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা সেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি শোষণহীন রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মুক্তির রাষ্ট্র, মুক্তিকামী রাষ্ট্র, এই রাষ্ট্রই উনি আসলে নির্মাণ করতে চেয়েছিলেন। উনি শুধু রাজনৈতিক স্বাধীনতাই চাননি, উনি আর্থসামাজিক স্বাধীনতাও চেয়েছিলেন। সেটি এখনো অর্জিত হয়নি আমি বলবো, কিন্তু আমরা হয়তো আমরা রাষ্ট্রের স্বাধীনতা পেয়েছি, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তির যে স্বাদ হয়তো আমরা পুরোপুরি এখনো পাইনি। তবে বাংলাদেশ রাষ্ট্র যেদিকে এখন এগিয়ে যাচ্ছে, আজকে আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, আগামীকাল বিজয় দিবস, এবং আমরা গত 20 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে অগ্রযাত্রা, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, বিশ্বে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াচ্ছে। তো সেই জায়গাটি আমি আরেকটি প্রেজেন্টেশন আপনাদের সাথে দিয়েছিলাম গত মাসে সম্ভবত। তো সেখানে আমি বলছিলাম বাংলাদেশ আসলে বিশ্ব দরবারে কতটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবং সেটি আসলে সম্ভব হয়েছে যে বঙ্গবন্ধুর যে একটি শক্ত ভিত্তি উনি তৈরি করেছিলেন, সেটির কারণে আসলে বাংলাদেশ রাষ্ট্রের আজকের যে অগ্রযাত্রা সেটি আমরা বলতে পারি। বাট আমরা মাঝখানে জানি যে বাংলাদেশ রাষ্ট্রের যে অগ্রযাত্রা, তারপর মাঝখানে আমরা অনেক কিছু দেখেছি। আমাদের এখানে সামরিক শাসন কিংবা রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি আমরা দেখেছি, বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাওয়া ইত্যাদি আমরা দেখেছি। তারপর আমরা আবারও সেই
আদর্শে ফিরে এসেছি এবং বাংলাদেশ রাষ্ট্র এগিয়ে চলছে। এবং আজকের যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, অনেকটা তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমি বলবো অনেক হয়তো চড়াই উতরাই ছিল, সেগুলো পেরিয়ে আমরা এই জায়গায় আজকে পৌঁছেছি। তো এটুকুই ছিল আমার প্রেজেন্টেশন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত হয়েছে, আপনারা আমাকে শুনছেন। তো দ্যাটস ইট আমার প্রেজেন্টেশন। আমি মুক্তা সাহা অথবা প্রফেসর সাইফুল ইসলাম, আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জনাব আইনুল ইসলামকে, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আসলে এত আলোচ্য বিষয়টি ছিল বঙ্গবন্ধু রাষ্ট্রভাবনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটাই দিয়ে গেছেন এই রাষ্ট্র এবং জনগণের জন্য। এই এত বড় একটা আলোচ্য সূচিকে এত অল্প সময়ে উপস্থাপন করা অত্যন্ত কঠিন কাজ। তো আমি ক্ষুদ্র একজন শিক্ষার্থী হিসেবে মনে করি রাষ্ট্রবিজ্ঞানের যে আমাদের যে প্রবন্ধ উপস্থাপক, উনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টিকে তুলে ধরেছেন। আশা রাখি আপনারা সবাই ওনার আলোচনা উপভোগ করেছেন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আমরা আজকের সেমিনারের মূল মানে প্রবন্ধ উপস্থাপকের আলোচনা এতক্ষণ ধরে শুনলাম। এখন আমি বিনীত অনুরোধ করব ঢাকা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেনকে তার বক্তব্য প্রদানের জন্য। আমি আহ্বান জানাচ্ছি অধ্যাপক এটিএম মইনুল হোসেন, উপাধ্যক্ষ, ঢাকা কলেজ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় এবং ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা শীর্ষক ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি, কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আইপিএস সেলিমুল্লাহ খন্দকার, আজকের প্রবন্ধ উপস্থাপক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আইনুল ইসলাম, আজকের মুখ্য আলোচক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, আমাদের যিনি স্বাগত জানিয়েছেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, যিনি সঞ্চালনা করছেন ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, আমাদের সাথে সংযুক্ত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকর্মী সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং ফেসবুক লাইভে যারা আমাদের দেখছেন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এতক্ষণ বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা সম্পর্কে জনাব আইনুল ইসলামের একটা বিস্তৃত বর্ণনা, একটা বিস্তৃত প্রবন্ধ আপনারা শুনলাম, আমরা উপভোগ করলাম এবং এর কাছ থেকে আমরা উপকৃত হলাম। তিনি মূলত বাংলাদেশের যে বঙ্গবন্ধুর যে রাষ্ট্রভাবনা, বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কিত, সেটা তিনি বিভিন্ন ফেজে ভাগ করে দেখিয়েছেন এবং কিভাবে এক একটা ফেজ ডেভেলপ করলো এবং কিভাবে বাংলাদেশ আস্তে আস্তে একটা মানে নেশন বিল্ডিং থেকে একটা স্টেট বিল্ডিং, বাঙালি জাতীয়তাবাদ থেকে কিভাবে বাংলাদেশ তৈরি হলো, তারই একটা কাঠামো তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে বাংলাদেশ নামক আমাদের এই ভূখণ্ড, যেটা একসময় এই পুরো ভূখণ্ড রাঢ়, সমতল, বঙ্গ, হরিকেল ইত্যাদি নামে বিস্তৃত ছিল, গঙ্গা, পদ্মা বা ব্রহ্মপুত্র, মেঘনা আর অববাহিকার এই যে বদ্বীপ, এই যে পলল সমৃদ্ধ এই ভূমিতে যারা বসবাস করত তাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন বহিঃশক্তি এসে হামলা চালিয়েছে, তাদের উপর রাজত্ব করেছে। সেই আর্যরা এই দেশে এসেছিল অনেক আগে, তারপরে শক, হুন, পাঠান, মুঘল, এমন কোন জাতি নেই যারা মধ্য এশিয়া এবং সেই সংলগ্ন যে পারস্য সেই অঞ্চল থেকে না আসছে। আসলে বাঙালি যে জাতি, বাঙালি যে জাতীয় সত্তা, সেই জাতীয় সত্তার উদ্ভব ঘটেছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে। এই অঞ্চলের সাধারণ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলতো, মাগধী প্রাকৃত থেকে যে তৈরি এই যে বাংলা, এই বাংলায় যারা
1,500 বা 2,000 বছর ধরে কথা বলতো, এই সাধারণ মানুষ কখনোই মুক্তি পায়নি। এই সাধারণ মানুষকে প্রথম মুক্তি দিয়েছিলেন, যা মুক্তির স্বাদ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গঠনের মাধ্যমে। আমরা যদি তাকাই যে যখন ইসলাম এদেশে আসলো এবং ইসলামী ভাবধারায় যখন বা আমাদের দেশের যে জনগণ যারা সনাতন ধর্মাবলম্বী ছিল, বিশেষ করে যে লো কাস্ট পিপল যারা ছিলেন, তারা যখন এখানে কনভার্টেড হলো, তখন তারা সাম্যের, ইসলামের সাম্যের বাণী যেটা ছিল, সেই সাম্যের বাণীতে তারা মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল। কারণ যে সনাতন ধর্ম ছিল, সেই সনাতন ধর্ম ছিল বর্ণভেদ তথা কর্মভেদ দ্বারা প্রভাবিত একটা মানে সমাজ ব্যবস্থা। এই বাংলার মানুষ তারা নিজেদের মধ্যে তাদের নিজস্ব ভাষা, তাদের সংস্কৃতি, তাদের মধ্যকার যে ঐক্য, তাদের মধ্যকার যে বন্ধন, এই বন্ধন তারা তৈরি করেছিল। কিন্তু যারা তাদেরকে শাসন করত, সেই শাসকরা তাদেরকে কখনো মাথা তুলে উঠতে দেয়নি। কিন্তু বাঙালি কখনো তারা পরাজিত হতে চায়নি, তারা বারবার বিদ্রোহ করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি আনটিল 71। আমরা দেখি যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গের কারণে এই অঞ্চলের যারা ছিলেন তারা এক ধরনের স্বপ্ন দেখেছিলেন যে এক ধরনের স্বায়ত্তশাসন, এক ধরনের উন্নতি, এক ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়া, এক ধরনের ক্লোজনেস। বাট সেটা 1911 সালের পর ভেঙে যায়। তো কিন্তু আমরা যখন দেখি যে ধীরে ধীরে যখন পাকিস্তানটা সামনে আসে, পাকিস্তান শব্দটা বা পাকিস্তান রাষ্ট্রের ধারণাটা 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যে দিয়ে যেই সেপারেট ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর কথা বলা হয়েছিল, সেই স্টেটস এ কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের জন্য একটা আলাদা ভূখণ্ডের কথা ছিল। কারণ আমরা দেখি যে চৌধুরী রহমত আলী 1933 সালে তিনি যখন নাও অ্যান্ড নেভার প্রকাশ করেন, তখন তিনি ইসলামী জাতীয়তাবাদী ধারায় একটি পাকিস্তান তৈরির প্রস্তাব করেন। সেই পাঞ্জাবের আফগান প্রভিন্স অর্থাৎ নর্থ ইস্ট প্রভিন্সের যে আফগান প্রভিন্স যাকে বলা হতো, কাশ্মীরের কে পাক, সিন্ধুর এস, বেলুচিস্তানের তান, এটা সেখানে উপস্থিত ছিল। পরে উচ্চারণের সুবিধার জন্য সেটাকে তারা বসিয়ে নেন। তো তিনি চৌধুরী রহমত আলী এটা ছাড়াও তিনি বাংলাদেশ এবং আসামকে নিয়ে বঙ্গিস্তান এবং দাক্ষিণাত্যের যে হায়দ্রাবাদ ছিল, সেই হায়দ্রাবাদকে নিয়ে উসমানিস্তানের স্বপ্ন দেখেছিলেন। তো আমরা দেখতে পাই যে পাকিস্তান সৃষ্টির সাথে সাথে বাংলাদেশের একটা ধারণা এখানে তৈরি হয়েছিল, যিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আমরা যাকে বলি চৌধুরী রহমত আলী, তার হাতে। অতএব বাংলার মানুষের মধ্যে এই যে আকাঙ্ক্ষা, তারা যে আলাদা, তারা যে একটা আলাদা জাতিগোষ্ঠী, সেটা অন্য ব্যক্তিরাও স্বীকার করে নিয়েছেন। যদি চৌধুরী রহমত আলী স্বীকার করে নেন, তাহলে অন্যদের স্বীকার করে নিতে অসুবিধা নেই। কিন্তু গোলমালটা হয়ে গেল রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে, এক অখণ্ড পাকিস্তানকে কেন্দ্র করে। তখন আর লাহোর প্রস্তাব থাকলো না, দেখা গেল যে একটা রাষ্ট্র। কিন্তু ভাষা এবং সংস্কৃতি দুই দিকে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলার ভাষা সংস্কৃতি কখনোই কোনো মিল ছিল না। একদম টোটালি দুইটা বিপরীত মেরুর রাষ্ট্র। বঙ্গবন্ধু একজন সাধারণ পরিবারের সন্তান ছিলেন। তিনি বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে যেতেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সাধারণ পরিবারে, এবং তার চারিপাশে যে সংস্কৃতি ছিল, যে পরিমণ্ডল ছিল, সেইটা পুরোটাই ছিল আমাদের বাঙালি সংস্কৃতি। এই সংস্কৃতি কখনোই তাকে তার পথ থেকে বিচ্যুত হতে দেয়নি। তার যে সাধারণ মানুষ, তার যে কৃষক, কামার, কুমোর, জেলে, তাঁতি, এই সব মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, এইসব মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করেছিলেন। কারণ আমরা দেখতে পাই যে ওই সময় যে বঙ্গবন্ধুর সময়কার
বিশেষ করে পাকিস্তান পূর্ব সময়ে যে বাঙালি যে আশরাফ আতরাফে বিভক্ত ছিল, সেই আশরাফ যারা ছিলেন তারাও বাংলা ভাষায় কথা বলতেন না, তারা নিজেদের মধ্যে কথা বলতেন ফার্সি ভাষায়। তার মানে তখনও পর্যন্ত বাংলা সাধারণ মানুষের ভাষা এবং বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা ধারণ করলো আশরাফরা, তারা তাকিয়ে থাকতেন সেই পারস্য অথবা তারা সেই আরবের দিকে। বঙ্গবন্ধু মানুষের, সাধারণ মানুষের এই যে চাহিদা, মানুষের যে চাওয়া এবং প্রকৃত যে মুক্তি জনগণের, সেটা তিনি অনুধাবন করতে পেরেছিলেন। তিনি প্রকৃতই অনুধাবন করতে পেরেছিলেন এই যে বাঙালি জাতীয়তাবাদ, এই বাঙালি জাতীয়তাবাদকে বিকাশ করে তাকে স্টেট বিল্ডিং পর্যায়ে নিয়ে যেতে হবে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে যেই জাতীয়তাবাদের যে ধারণার যে বিকাশ, সেটা 1966 সালের 6 দফার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। বাঙালির জাতিসত্তা বাঙালির রাষ্ট্রসত্তায় রূপান্তরিত হয়। বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির মুক্তির মহানায়ক। শুধু তাই না, বাঙালির মুক্তির মহানায়ক তিনি বাংলাদেশ সৃষ্টির পর বাংলাদেশ যাতে টিকে থাকতে পারে, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিক শক্তি এবং তৎকালীন যারা বিরোধী শক্তি ছিল, সেই বিরোধী শক্তিরা যাতে বাংলাকে আবার তাদের জায়গাতে ফিরিয়ে নিয়ে যেতে না পারে, বাঙালিকে যাতে আবার গোলামে পরিণত করতে না পারে, সেই জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এবং সেই কারণেই আমরা দেখতে পাই বাংলাদেশ এখন বিশ্বের দরবারে একটা অনন্য সাধারণ রাষ্ট্র। উন্নতির উদাহরণ হিসেবে, অর্থনৈতিক উন্নতির উদাহরণ হিসেবে বাংলাদেশকে দেখা হয়। বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং আশা করছি যে আমরা বাংলাদেশ 1941 সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাহলে বঙ্গবন্ধুর এই যে ভাবনা, এই যে রাষ্ট্রকে গড়ে তোলা সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষ গণতন্ত্র হবে সকল কিছুর উৎস, যেখানে সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে, যেখানে ব্যক্তি তার যে আপন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলিকে আরো এনহ্যান্সড করতে পারবে। বাঙালি যে ধারা, বাঙালি জাতীয়তাবাদের যে ধারা, বাঙালি সংস্কৃতির যে ধারা, সেই সব ধারা বাঙালির মধ্যে ফুটে উঠবে, সেই রাষ্ট্র বঙ্গবন্ধু কল্পনা করেছিলেন এবং তা বাস্তবে রূপ ধারণ করেছে। এবং তাই না, 50 বছর পর আজকে আমরা বঙ্গবন্ধুকে আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা জানি এই তার প্রতিশ্রুতি, তার দেখানো পথ দিয়ে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি সবাইকে এই অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্যার, উপাধ্যক্ষ ঢাকা কলেজ। আমরা সবাই জানি ঢাকা কলেজে আমরা যারা আছি, স্যার সবসময় খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং আমরা সবাই তার বক্তব্য উপভোগ করি। আজকে মনে হয় যে আজকেই স্যার একটু বেশি সময় ধরে বললেন, আমরা এটা খুবই উপভোগ করলাম এবং স্যার যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের, এই জন্য আমরা গর্ব অনুভব করছি। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারের প্রতি। আমি এখন একটু রাত হয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি এখন বিনীতভাবে অনুরোধ করব আজকের আমাদের এই সেমিনারের সম্মানিত সভাপতি আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যার, অধ্যক্ষ ঢাকা কলেজ, স্যারকে আমি বিনীত অনুরোধ করছি স্যারের বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মুক্তা স্যার। জাতির পিতার প্রতি এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ 2 লক্ষ অধিক মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন, আজকে বিজয় দিবসের প্রাক্কালে আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আজকের যে বিষয়বস্তু বঙ্গবন্ধু রাষ্ট্র ভাবনা, আসলে বঙ্গবন্ধুকে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুকে আমরা অনেক পরে হলো এখন আমরা আবিষ্কার করছি, ওনার ফিলোসফি, ওনার চিন্তা ভাবনা, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদেরও এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্ম শতবর্ষে আমরাও
চেষ্টা করছি আমাদের যারা তরুণ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, দীর্ঘ সময় যারা বিভ্রান্তি শিকার ছিল, তারাও সঠিক ইতিহাস জানুক। সেই বিষয়গুলাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের শিক্ষার্থী সহ, আমাদের শিক্ষার্থী ছাড়াও তার আরো সিনিয়র প্রজন্ম যারা, তারাও কিন্তু বিভ্রান্ত ছিল, কারণ সত্য কথা, সত্য ইতিহাস সামনে আসতে দেওয়া হয়নি দীর্ঘ সময়। আর বঙ্গবন্ধুর রাষ্ট্র চিন্তা, আমাদের যিনি ডক্টর আইনুল ইসলাম সাহেব, উনি বলেছেন আসলে বঙ্গবন্ধুর পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন, ওনার একটা অবস্থান ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আসলে দেশভাগের পরে কিন্তু উনি ওনার অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু তার আগেও কিন্তু আসলে উনি ওভাবে পাকিস্তানের পক্ষে ছিলেন না, সেটা আলোচনায় এসেছে। যে আমাদের লাহোর প্রস্তাবের প্রেক্ষিতে আমাদের যে চিন্তা ভাবনা ছিল, আসলে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আমি এর আগেও একবার বলেছি, আসলে তো যারা বঙ্গবন্ধুর কট্টর সমালোচক, তারাও কিন্তু বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সমালোচনা করার সাহস করে না। যে উনি অসত্য বলেছেন, মিথ্যা বিবৃতি দিচ্ছেন, এটা থেকে আজ পর্যন্ত আমি বলতে শুনিনি। ওনার অনেক বিষয় নিয়ে, রাষ্ট্র শাসন ব্যবস্থা নিয়ে বা ইয়ে নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, সেটা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু বাঙালি, ওনার সবসময় ওটাই চিন্তা করেছেন বাঙালির জন্য। আমাদের একটা আমরা সবসময় বলে থাকি যে আমাদের কত হাজার বছরের ইতিহাস তো আমাদের আছে, সেই হাজার বছরের ইতিহাসে আমাদের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা। সেটা বঙ্গবন্ধুর হাত ধরে হয়েছে, এবং সেটা সে ফার্স্টে উনি বুঝেছিল। 47-এর দেশভাগের পরে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছিল না। বঙ্গবন্ধু তখন থেকে কিন্তু ভাষাকে নিয়ে, বাঙালির জাতীয়তাবোধ, এই বিষয়গুলো নিয়ে ওনার একটা নিজস্ব একটা ফিলোসফি উনি করেছিলেন, এবং ওনার অনুসারীদেরকেও সেটা ওভাবে নিয়ে আসছিলেন যে এটা এই ধরনের একটা বিষয় দরকার, আমাদের একটা স্বাধীন ভূখণ্ড দরকার। এবং সেটার মৌলিক বিষয়গুলোর ভিতরে অসাম্প্রদায়িকতা, এটা একটা বড় বিষয়। যদিও এটা বারবার মুখ থুবড়ে পড়েছে স্বাধীনতার পর, এখনো আমরা যে একেবারে বঙ্গবন্ধু সেই আদর্শটাকে সামনে ধরে রাখতে পারছি, এটা বলা এখনো যাবে না। কারণ বারবারে কিন্তু সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু কত দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছিলেন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য। আওয়ামী লীগ, মুসলিম লীগ বাদ দিয়ে পাকিস্তান সময় রাজনীতি করা অনেক কঠিন বিষয় ছিল, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সেটা সম্ভব হয়েছিল। এবং বঙ্গবন্ধু কিন্তু নিজে কিন্তু খুব ধার্মিক ছিলেন। বঙ্গবন্ধু যেন অধার্মিক ছিলেন কিন্তু সেটাও না, উনি ধর্মে বিশ্বাস করেন না এমনও না। যারা ওই সময় আওয়ামী লীগের নেতা ছিলেন তারা কিন্তু সবাই ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, অন্তত আমাদের এই সমাজে অনেকেই তখন আরো বেশি ধর্মপ্রাণ ছিলেন। কিন্তু তারপরে রাষ্ট্রীয় যে কাঠামোতে এটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার স্বপ্ন আমরা মনে করি যে তার কন্যার হাত ধরে এগুচ্ছে। আমরা মাঝখান দিয়ে অনেক পিছিয়ে পড়েছিলাম। এখনো আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে সেটা মাথায় রাখতে হবে, বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়। আমরা আমাদের ধর্মকে ত্যাগ করছি সেটা না, আমরা আমাদের ধর্ম পালন করবো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখন বিশ্ব নাগরিক হিসেবে আমাদের এখন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বঙ্গবন্ধু বলেছেন যে আমি বিশ্ব নাগরিকের কথা ভাবি, আবার আমি বাঙালি হিসেবে বাঙালিটাও আমাকে সবসময় ইয়ে করে, বাঙালি চিন্তা ভাবনা নিয়ে উনি সবসময় চিন্তা করতেন। আমরা শোষণহীন সমাজের কথা বঙ্গবন্ধু বলেছেন, সেটা ওনার রাষ্ট্রের এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু সেই জায়গাটা তো আমরা উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছি, আমরা উন্নয়ন চাই, শোষণহীন সমাজ ব্যবস্থা। এখন আমরা বঙ্গবন্ধু যে সমাজতন্ত্র, সেটা আসলে যদিও কমিউনিজম নয়, কিন্তু বঙ্গবন্ধুর সমাজতন্ত্রকে এখন আমরা আধুনিক পরিবেশে, আমার মনে হয় যেটাকে আমরা বলি যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আমরা সবাইকে নিয়ে আমরা উন্নতি চাই, সেটা একটা এখনকার যে কনসেপ্টটা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু সেটাতে সমস্যা আছে আমাদের ভিতরে, আমাদের ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, সেটাকে কমানো সরকার চাচ্ছেন। আবার পাশাপাশি সেই জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ আছে, সেফটি নেট অনেক বিষয় নিয়ে কাজ করছে সরকার। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বাঙালি জাতীয়তাবাদ, সেটা নিয়েও তো আমরা বিভ্রান্তিতে আছি, এখনো আছে, অনেকে বিভ্রান্তিতে আছে। তো এই বিষয়গুলা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন সংবিধানে, এই বিষয়গুলা, এটা আসলে ওনার দীর্ঘদিন রাজনীতি করার ফলে উনি জেলে ছিলেন, কিন্তু ওনার চিন্তা শানিত হয়েছে। সবসময় উনি পড়াশোনা করেছেন, চিন্তা করেছেন রাষ্ট্রকে নিয়ে, যার ফলে কিন্তু স্বাধীনতার অল্প সময় পরে কিন্তু এই ধরনের একটা সংবিধান বা অনেক রাষ্ট্রীয় আইন কানুন বা বিধিবিধান তৈরি করে, এটা একটা যে মুন্সিয়ানা দেখিয়েছেন, এটা একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যেটা সম্ভব হয়েছিল, সেই বিষয়গুলা এখন আমরা জানছি।
তা আমরা অনেক রাত হলো আজকে আমাদের এটা আমাদের কিছুটা প্রোগ্রাম ঠিকই, তারপর আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানকে আমি অনুরোধ করব ভবিষ্যতে আমরা তো অধিভুক্ত 7 কলেজ, তার বাইরেও বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় গবেষক যারা আছেন তাদেরকে আমি মনে করি যে তাদের চিন্তা চেতনা, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে যদি তাদের ইন্টারাকশনটা হয়, এটা আমরা লাভবান হব, আমাদের শিক্ষার্থীরা লাভবান হবে। এই প্রসেসটা যাতে অব্যাহত থাকে, এখন মুজিব বর্ষে করলাম, সুবর্ণ জয়ন্তীতে করলাম, এই ধারাটা যাতে অব্যাহত থাকে আমি সেটাই অনুরোধ করব। আপনারা এই ধারাটা বন্ধ করবেন না। মুজিব শতবর্ষ শেষ হলে এইসব সেমিনার ওয়ার্কশপ করা যাবে না, এটা কিন্তু ঠিক না। পারলে আপনারা অফলাইনে করবেন, ফিজিক্যালি ইন্টারাকশন হবে আমাদের শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, আমরা সবাই কিন্তু এই বিষয়গুলোতে উপকৃত হব। আর পাশাপাশি আমরা যারা ডিসিপ্লিনের বাইরে, তারাও কিন্তু যদি এইসব ইয়েতে অংশগ্রহণ করি, তারাও কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে, শিখার আছে, আমরা সবাই লাভবান হব। আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আমার প্রিয় সহকর্মী যারা সংযুক্ত আছেন, উপাধ্যক্ষ মহোদয় আছেন, ক্ষুদ্র শিকদার আছেন, আর অন্যান্য বিভাগের প্রিয় সহকর্মী, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যার, অধ্যক্ষ, ঢাকা কলেজ। আসলে এত মুখ্য একটা আলোচ্য বিষয় ছিল আজকে বঙ্গবন্ধু রাষ্ট্রভাবনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই ধরনের আলোচনা কতদিন করলে শেষ হবে আমার জানা নাই। তবে অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এবং একজন মানুষ তার জীবনের পুরোটা জুড়েই জনগণ এবং রাষ্ট্রকে নিয়ে তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে গিয়েছেন, এবং আমরা এতটাই দুর্ভাগ্য আমাদের যে আমরা তাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে আমরা হারিয়েছি। এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই। আমরা চাইবো আমরা যে যেখানে আছি আমাদের যতটুকু আমাদের ক্ষমতা আছে বা আমাদের উপর অর্পিত দায়িত্ব আছে সেটা আমরা যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব, এবং আমাদের যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে তারা দেশের সঠিক ইতিহাস জানবেন, জাতির পিতাকে জানবে এবং বাংলাদেশকে আরো অনেক দূর নিয়ে যাবে, যেটা স্বপ্ন ছিল আমাদের জাতির পিতার। আমি সকলের প্রতি আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সমাপ্তি টানছি। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।